হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার জীববিদ্যা সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইউনিট 2 মানব শারীরবিদ্যার চ্যাপ্টার 7 রেচন পদার্থ এবং তাদের নিষ্কাশন থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নোত্তরগুলি ভালো করে লক্ষ্য করো এবং তৈরি করে নিও। এখান থেকেই তোমরা এই চ্যাপ্টারে যে প্রশ্নই দিক দেখো এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। যাই হোক স্টুডেন্টস, এখন প্রথমত আমরা 2 নম্বর মানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, বৃক্ক যে যোগকলার আবরণী দ্বারা আবৃত থাকে তাকে কি বলে? আর দ্বিতীয় অংশ হচ্ছে হাইলাম কি? প্রথম অংশের উত্তর হচ্ছে বৃক্ক রেনাল ক্যাপসুল নামক যোগকলার আবরণী দ্বারা আবৃত থাকে। আর দ্বিতীয় অংশ হচ্ছে হাইলাম। মানব বৃক্কের মধ্যস্থলের অবতল খাঁজটিকে হাইলাম বলে। এই অংশ দিয়েই বৃক্কীয় শিরা, বৃক্কীয় ধমনী ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে ও গভীনী নির্গত হয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন, নেফ্রন কাকে বলে? মানুষের শরীরে নেফ্রনের আনুমানিক সংখ্যা কত? তাহলে নেফ্রন কাকে বলে? মূত্র উৎপাদনে মুখ্য ভূমিকা পালনকারী বৃক্কের গঠনগত ও কার্যগত একককে নেফ্রন বলে। আর দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে, মানুষের শরীরে প্রতিটি বৃক্কে নেফ্রনের আনুমানিক সংখ্যা 10 লক্ষ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নেফ্রনে রক্ত সরবরাহকারী অন্তর্মুখী ধমনিকার থেকে বহির্মুখী ধমনিকার ব্যাস ছোট হয় কেন? খুব সুন্দর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অন্তর্মুখী ধমনিকার তুলনায় বহির্মুখী ধমনিকার ব্যাস ছোট হওয়ায় গ্লোমেরুলাসে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়, যা পরাপরিস্রবণ প্রক্রিয়ায় কার্যকরী চাপ হিসাবে কাজ করে এবং গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি করে মূত্র উৎপাদনে সাহায্য করে। নেক্সট 4 নম্বর, গ্লোমেরুলাসের পরিশ্রুততে কোন উপাদান থাকে না? আর দ্বিতীয় অংশ হচ্ছে, বৃক্ক থেকে খরিত 2টি হরমোনের নাম লেখো। তাহলে গ্লোমেরুলাসের পরিশ্রুততে রক্তকণিকা এবং প্রোটিন থাকে না। আর দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে, বৃক্ক থেকে খরিত 2টি হরমোন হলো এরিথ্রোপয়েটিন এবং রেনিন। খুব ভালো করে মনে রাখবে, এরিথ্রোপয়েটিন এবং রেনিন। এর 5 নম্বর, হেনলির লুপের নিম্নগামী বাহুতে এবং ঊর্ধ্বগামী বাহুতে কোন কোন বস্তু পুনঃশোষিত হয়? তাহলে হেনলি লুপের নিম্নগামী বাহুতে জলের পুনঃশোষণ ঘটে, আর হেনলি লুপের ঊর্ধ্বগামী বাহুতে সোডিয়াম আয়নের পুনঃশোষণ ঘটে। ভালো করে তোমরা তৈরি করে রাখবে। এবার নেক্সট 6 নম্বর, বৃক্কে জলের পুনঃশোষণ কিভাবে হয় লেখো। একটা খুব সুন্দর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃক্কের নেফ্রনের পরাসংবর্তনালীতে ব্রাশ বর্ডার এপিথেলিয়াম দ্বারা জলের অত্যাবশ্যকীয় পুনঃশোষণ ঘটে। আর দূরবর্তী সংবর্তনালিকায় এডিএইচ হরমোন হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এই অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন পিটুইটারি গ্রন্থির পশ্চাৎখণ্ড থেকে খরিত হয়। তাই এই এডিএইচ হরমোনের প্রভাবে জলের প্রয়োজন ভিত্তিক পুনঃশোষণ ঘটে। এছাড়া হেনলির লুপের নিম্নগামী বাহু জলের পুনঃশোষণ ঘটায়। নেক্সট 7 নম্বর, মূত্র কি? মূত্র সৃষ্টির প্রথম ধাপটির নাম কি? খুব সুন্দর প্রশ্ন। বৃক্কে উৎপন্ন স্বচ্ছ বিপাকজাত নাইট্রোজেনযুক্ত ও নাইট্রোজেনবিহীন উপজাত পদার্থ সমন্বিত বিশেষ ঝাঁঝালো গন্ধযুক্ত হালকা হলুদ রঙের তরল পদার্থকে মূত্র বলে। এবার নেক্সট হচ্ছে, মূত্রের যে কোনো 4টি স্বাভাবিক উপাদানের নাম লেখো। মূত্রের 4টি স্বাভাবিক উপাদান হচ্ছে জল, সোডিয়াম, ইউরিয়া ও অ্যামোনিয়া। আর মূত্রের যে কোনো 4টি অস্বাভাবিক উপাদানের নাম লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দুটোই। মূত্রের 4টি অস্বাভাবিক উপাদান গ্লুকোজ, প্রোটিন, রক্ত এবং কিটোন বডি।
এখানে কমাগুলো প্রিন্টিংয়ে আসেনি, এগুলো খেয়াল রাখবে। গ্লুকোজ, প্রোটিন, রক্ত এবং কিটোন বডি, এগুলো হচ্ছে অস্বাভাবিক উপাদান। নেক্সট 10 নম্বর, গ্লাইকোসুরিয়া ও কিটোনিউরিয়া কি? খুব ভালো করে পড়বে। কিটোনিউরিয়াও বলে, কিটোনুরিয়াও বলে। তাহলে প্রথমত গ্লাইকোসুরিয়া, রক্তে গ্লুকোজের পরিমাণ 180 mg/dl এর বেশি হলে মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গত হয়, একে গ্লাইকোসুরিয়া বলে। আর নেক্সট হচ্ছে কিটোনিউরিয়া, মূত্রে নির্গত কিটোন বস্তুর পরিমাণ 3 থেকে 15 মিলিগ্রাম পার দিন, মানে পার ডে, পার দিনের বেশি হলে তখন সেই অবস্থাকে কিটোনিউরিয়া বলে। এবার নেক্সট 11 নম্বর, মূত্রে রক্ত এবং প্রোটিনের উপস্থিতি কোন কোন রোগকে নির্দেশ করে? খুব সুন্দর প্রশ্ন। মূত্রে রক্ত এবং প্রোটিনের উপস্থিতি যথাক্রমে হিমাচুরিয়া এবং প্রোটিনিউরিয়া রোগকে নির্দেশ করে। তাহলে রক্তের উপস্থিতি হিমাচুরিয়া আর প্রোটিনের উপস্থিতি হচ্ছে প্রোটিনিউরিয়া। নেক্সট 12 নম্বর, ইউরিমিয়া কি? এই রোগে কি ঘটে? বৃক্কের বিকলতাজনিত কারণে রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে অনেক সময় তা মূত্রে নির্গত হয়, এই অবস্থাকে ইউরিমিয়া বলে। এবার নেক্সট, বৃহদন্ত্রকে রেচন অঙ্গ হিসাবে গণ্য করা হয় কেন? বিভিন্ন ভারী ধাতু যেমন পারদ, আর্সেনিক, বিসমাথ বৃহদন্ত্রের মাধ্যমে রেচিত হয়। এছাড়াও এমিটিন জাতীয় ওষুধও বৃহদন্ত্রের মাধ্যমে রেচিত হবে। এই কারণে বৃহদন্ত্রকে রেচন অঙ্গ হিসাবে গণ্য করা হয়। এর 14 নম্বর, নেফ্রনের গ্লোমেরুলাসের কাজ লেখো। গ্লোমেরুলাসের কাজ আমরা দেখি। গ্লোমেরুলাস পরিস্রাবক রূপে কাজ করে। গ্লোমেরুলাস রক্তের কোলয়েড অংশ ছাড়া বাকি উপাদানগুলিকে পরিশ্রুত করে বার্মান ক্যাপসুলে পাঠায়। এবার নেক্সট 15 নম্বর, বৃক্কীয় নালিকার কোন অংশে বস্তুর পুনঃশোষণ সবথেকে বেশি হয়? আর দ্বিতীয় অংশ হচ্ছে ম্যাকুলা ডেন্সা কি? তা বৃক্কীয় নালিকার পরাসংবর্ত নালিকা অংশে বস্তুর পুনঃশোষণ সবথেকে বেশি হয়। কোন অংশে হয়? পরাসংবর্ত নালিকা অংশে। আর ম্যাকুলা ডেন্সা দূরবর্তী নালিকার যে অংশটি অন্তর্মুখী উপধমনীর সংলগ্ন থাকে সেখানে উপস্থিত দীর্ঘ শীর্ণ ঘন সন্নিবিষ্ট নিউক্লিয়াসযুক্ত কোষগুলিকে ম্যাকুলা ডেন্সা বলে। এখানে কমা হবে, দীর্ঘ শীর্ণ ঘন সন্নিবিষ্ট নিউক্লিয়াসযুক্ত কোষগুলিকে ম্যাকুলা ডেন্সা বলে। এবার 16 নম্বর, কিটোসিস বলতে কি বোঝো? কোন রোগে মূত্রে বিলিরুবিন নির্গত হয়? কিটোসিস হচ্ছে রক্তে কিটোন বডির পরিমাণ বৃদ্ধি পেলে তাকে কিটোসিস বলে। আর কোন রোগে বিলিরুবিন নির্গত হয়? জন্ডিস রোগে আক্রান্ত ব্যক্তির মূত্রে বিলিরুবিন নির্গত হয়। এবার নেক্সট 17 নম্বর, মূত্রের দুটি স্বাভাবিক জৈব উপাদানের নাম। স্বাভাবিক জৈব উপাদান হচ্ছে ইউরিয়া ও অ্যামোনিয়া। নেক্সট 18 নম্বর, অর্নিথিন চক্র কোথায় ঘটে? বৃক্কনালিকায় খরিত একটি অজৈব ও একটি জৈব উপাদানের নাম লেখো। অর্নিথিন চক্র যকৃতে ঘটে। আর হচ্ছে বৃক্কনালিকায় খরিত একটি অজৈব উপাদান হলো পটাশিয়াম, আর একটি জৈব উপাদান হলো ইউরিয়া। এইবার 3 নম্বরের সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্নগুলি আমরা দেখি। খুব ভালো করে এগুলো করবে। মানবদেহে বৃক্কের অবস্থান লেখো। বৃক্কের প্রধান কাজগুলি কি কি? জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, JGA। এই অনেক সময় JGA এর পুরো কথাটাই লেখো, এভাবে বলতে পারে। জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস বা গ্লোমেরুলার সন্নিহিত যন্ত্র বলতে কি বোঝো? এর প্রধান কাজগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রেনাল ফেলিওরের কারণ ও লক্ষণগুলি লেখো। 4 নম্বর হচ্ছে কৃত্রিম বৃক্ক বা হিমোডায়ালাইজার কি? এর ব্যবহারিক প্রয়োগ ও কাজ লেখো। প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে ফুসফুসকে কেন আনুষঙ্গিক রেচনাঙ্গ বলে মনে করা হয়? রেচনে যকৃতের ভূমিকা লেখো। খুব সুন্দর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর রেচনে ত্বক বা চর্ম এবং লালাগ্রন্থির ভূমিকা লেখো। এই 6টা প্রশ্ন দিই, 6টা প্রশ্নই ভালো করে করে যাবে, খুব ইম্পর্টেন্ট। আর রচনাধর্মী থেকে
দু একটা দিয়েছি না, এখানে ভালো করে দেখো, বেশি প্রশ্ন দেওয়া হয়নি, যে কটা ইম্পর্টেন্ট সে কটা দেওয়া হয়েছে। বৃক্কের গঠন চিহ্নিত চিত্র সহযোগে আলোচনা করো। 2 নম্বর, চিহ্নিত চিত্রের সাহায্যে মানবদেহের নেফ্রনের গঠন বর্ণনা করো। এটা খুব ভালো করে করবে। আর এর সঙ্গে যেহেতু 5 নম্বরের প্রশ্ন, সেই জন্য এটাকে আলাদা করে দেওয়া হলো, মানবদেহের নেফ্রনের বিভিন্ন অংশগুলির কাজ লেখো। আর মূত্র উৎপাদন পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা খুব ভালো করে করবে। আর লাস্ট প্রশ্ন হচ্ছে, গ্লোমেরুলাসের পরাপরিশ্রবণ বলতে কী বোঝো? গ্লোমেরুলাসের পরাপরিশ্রবণ প্রক্রিয়াটির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যে প্রশ্নগুলো দেওয়া হলো, এই প্রশ্নের মধ্যেই তোমাদের প্রশ্ন পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন থাকার কোনো চান্স নেই। আর এগুলো যদি করা থাকে তোমরা প্রশ্ন ঘুরিয়ে আসলে লিখতে পারবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।